শুরু হয়ে গেল 144 বছর পর 45 দিনের জন্য সনাতন ধর্মের মহোৎসব মহাকুম্ভে। আমি অভিক চললাম দ্বিতীয় শাহী স্নানের আগের মেলার প্রস্তুতি দেখতে। কুম্ভ মেলা ঘুরতে কটা টাকা নিয়ে আসতে হবে? এই হচ্ছে আমাদের থাকার জায়গা। কত কম খরচে কুম্ভ মেলা ঘুরতে পারবেন। হালুয়া নিঃশুল্কে চা পাওয়া যাচ্ছে, একটা মশলাপাতি নেই, কিন্তু খেতে অপূর্ব। কারণ মানুষ এই জিনিসটা একদম বুঝতে চাইছে না। 15 কিলোমিটার আমরা হাঁটলাম। থাকার জায়গার ব্যবস্থা না করে কিন্তু কখনোই আসবেন না। কলকাতা থেকে 835 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেছি মহাকুম্ভে, যেখানে 40 কোটির বেশি মানুষের পুণ্যস্থানে আসার আশা করা হচ্ছে। আর এই পথে কলকাতা থেকে এলাহাবাদ পর্যন্ত 820 কিলোমিটার পথ আমরা যাত্রা করছি হাওড়া আজমির এক্সপ্রেসে, মানে ট্রেনে। আর আজকের যাত্রাপথে আমার সঙ্গী হচ্ছে আমার ম্যাক্সিমাম ব্লগের ক্যামেরাম্যান। অনেকেই বলে ক্যামেরাম্যানকে দেখাই না, ক্যামেরাম্যান নিজে আসতে চায় না, তাই দেখানো হয় না। অর্পিতা, এই মুহূর্তে পৌঁছালাম প্রয়াগরাজ জংশন স্টেশনে। আর প্রয়াগরাজ জংশন স্টেশনে আজকে আসার জন্য আমরা শিয়ালদা আজমির এক্সপ্রেসের থার্ড এসি ইকোনমি ক্লাসে প্রথম ট্রাভেল করেছি। তো সেই থার্ড এসি ইকোনমি ক্লাসের আমাদের ট্রাভেলের অভিজ্ঞতা কেমন ছিল সেটা জানতে গেলে আগের ব্লগটা আপনাকে অবশ্যই দেখতে হবে। তো চলুন এগোনো যাক। প্রয়াগরাজ স্টেশন থেকে নামার পর আপনাকে বাইরে মেন গেটের কাছে ওইখানটা হচ্ছে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড। আর এখানে বেশ কিছু থাকার ব্যবস্থা করেছে। তো মানুষের থাকার জন্য এখানে বেশ কিছু ব্যবস্থা করেছে, সেখানেও মানুষ থাকতে পারে। এগুলো কিন্তু বিনামূল্যে। স্টেশন থেকে বেরিয়েই প্রথমে লক্ষ্য প্রয়াগরাজ স্টেশন থেকে সঠিক ভাড়ার বিনিময়ে কুম্ভমেলা প্রাঙ্গণে পৌঁছানো। কিন্তু আগেই চোখে পড়ল লোকেদের ভিড়। কাছে গিয়ে দেখি লঙ্গরে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর আইটেম গরম গরম ভাত আর ছোলার ডাল। আমরা এই মুহূর্তে টোটো ধরে নিয়েছি, সেক্টর 17 অবধি যাব আমরা। এখান থেকে 7 কিলোমিটার মতো রাস্তা। আর এক্ষেত্রে আমাদের ভাড়া পড়ছে দুজনের 200 টাকা। একটু দরদাম যদি করতে পারেন আপনারা তাহলে কিন্তু খরচাটা কমে যাবে। ভैया कितना টাইম লাগেগা? সময় লাগবে টোটোতে আধ ঘন্টা মতো। পুরো মেলা প্রাঙ্গণ এবং থাকার জায়গাকে সেক্টর অনুযায়ী ভাগ করা হয়েছে। নিজের সেক্টর এবং লেনের নাম অবশ্যই মনে রাখবেন। প্রয়াগরাজ স্টেশন থেকে টেন্ট এরিয়া মোটামুটি 8 কিলোমিটার, যা পৌঁছাতে আধ ঘন্টা সময় লাগা উচিত, কিন্তু লোকেদের ভিড়ে আমাদের পৌঁছাতে 2 ঘন্টা লেগেছিল। আপনাদের জন্য আরেকটা কথা, শাহী স্নানের 2 দিন আগে এবং 2 দিন পর সমস্ত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকে। তাই ওই সময় এলে কিন্তু আপনাকে প্রয়াগরাজ স্টেশন থেকে পুরোটাই হেঁটে আসতে হবে। তাই যারা হাঁটতে পারবেন না তারা শাহী স্নানের 3 দিন আগে ওখানে পৌঁছাবেন এবং শাহী স্নানের 3 দিন পর ওখান থেকে বেরোবেন। এবারে আমরা পিফা পুল পেরোচ্ছি, যেটা গঙ্গার এপার থেকে অন্য পারের যোগাযোগ ব্যবস্থা সংযুক্ত করেছে। আর এই সময় খিদেও জোর পেয়েছিল। ট্রেন থেকে মেলা প্রাঙ্গণে পৌঁছতে গেলে আপনাকে এইরকম 3 নম্বর থেকে 9 নম্বর পিফা পুল কিন্তু বারবার পেরোতে হবে। ये 15 नंबर है। हाँ 15 नंबर ऐसा 30 को बना हुआ है, तो 30 बना हुआ है। 30 টোটো থেকে নেমে আমাদের থাকার জায়গা আসাম বঙ্গীয় সারস্বত মঠ খুলতে শুরু করলাম। 10 মিনিট সময় লেগেছিল মঠ খুলতে, তবে এখানে স্থানীয় পুলিশ প্রশাসন কিন্তু আমাদের প্রচুর সহযোগিতা করেছিল। মঠে পৌঁছে প্রথমেই মধ্যাহ্ন ভোজনে বসে গেলাম। এরপর স্নান করে একটু রেস্ট নিয়ে বিকেলে একেবারে বেরোবো। দুপুরে লাঞ্চে ছিল গরম গরম ভাত, মুগের ডাল, 5 মিশালি ভাজা, পালক পনির এবং শেষ পাতে অবশ্যই চাটনি। কুম্ভ মেলা ঘুরতে আপনার পকেটে ঠিক কটা টাকা নিয়ে আসতে হবে, কত কম খরচে কুম্ভ মেলা ঘুরতে পারবেন, সেটার উদ্দেশ্যেই আজকে আমাদের এই ব্লগটা। দেখি এখানে কি কি ব্যবস্থা করেছে সরকার থেকে, সেগুলো আগে তুলে ধরি আপনাদের কাছে। আপনার থাকার জায়গা এখনো ঠিক হয়নি,
হোটেলে অনেক খরচা, তাহলে কিভাবে থাকবেন? তাহলে কি কুম্ভ মেলায় আসবেন না? এটা তো হতে পারে না। কি কি ব্যবস্থা আছে নিঃশুল্কে আর কম মূল্যে, দুটোই আপনাদের কাছে তুলে ধরবো। তবে তার আগে এখানে নিঃশুল্কে চা পাওয়া যাচ্ছে, সেই চা প্রসাদটা আগে খাই, তারপর আগের দিকে এগোচ্ছি। কুম্ভমেলায় গিয়ে আমি দোকানেও চা কিনে খেয়েছি, আবার ভান্ডারাতেও চা খেয়েছি। তবে ভান্ডারার চা দোকানের চাকে অনায়াসে স্বাদে এবং পরিমাণে হারিয়ে দেবে। এই রকম পাবলিক অ্যাকোমোডেশন প্রত্যেকটা সেক্টরে সরকারিভাবে নিঃশুল্কে থাকার জন্য করা হয়েছে। যদি খুঁজে পাই তাহলে ব্যবস্থাপনা আপনাদের অবশ্যই দেখাবো। একটু এগিয়ে দেখলাম প্রত্যেকটা সেক্টরে অ্যাম্বুলেন্স এবং চিকিৎসালয় করা হয়েছে। দেখতে দেখতে সরকারি নিঃশুল্ক রেহেন বেসেরাতে পৌঁছালাম। আসুন ভিতরটা এবার একটু দেখি। এই হচ্ছে এই সোজা আমার আঙুলের এই সোজা, এইটা হচ্ছে নন্দীদার। এইখানটা হচ্ছে ইক্সিগোর একটা বেলুন আছে, উড়ছে। আর এই সাইডটা, এই দিকটা হচ্ছে হনুমান মন্দির। এইখানটা হনুমান মন্দিরের ঠিক অপোজিটে এই জায়গাটায় হচ্ছে সরকারি রায়ন বেচারা। রায়ন বেচারা তো বড় বানিয়েছে নিঃসন্দেহে, সন্দেহ নেই, কিন্তু অসুবিধা তো আছেই। पूरा जिला बिहार। बिहार से आए हैं। बिहार से। आप यहाँ पे रुक रहे हैं? हाँ यहीं पर कि- किन्ने है। बस आ गए यहाँ पे। और खाना पीना? खाना पीना इधर उधर खाते हैं। अभी अंधेरा, सुबह से अंधेरे था। बिस्तरा ठीक है, सब अपना पास रखते हैं, जिस पर सोते हैं ना उसी पर रखते हैं। কুম্ভমেলায় এলাম আর নাগা সন্ন্যাসীদের আখড়ায় ঘুরলাম না, তাদের সম্পর্কে জানলাম না, এটা তো ঠিক নয়। মানে কুম্ভ মেলায় ঘুরলে এনাদের থেকে অনেক কিছু জানতে পারা যায় কুম্ভ মেলার ইতিহাস সম্পর্কে। তো চলুন আমরা এখন সেটাই করব। পুরো কুম্ভ মেলা জুড়েই এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন দ্বার করা হয়েছে। কোথাও নন্দীদ্বার, কোথাও স্বস্তিক দ্বার, আবার কোথাও ডমরুদ্বার। এইরকম বিভিন্ন দ্বারগুলো আপনাদের কাছে কিন্তু ল্যান্ডমার্ক হিসেবে কাজ করবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 9 নম্বর পিফা পুলের ওপরে, আর প্রশাসন কিন্তু ব্যারিকেড নিয়ে প্রচণ্ড স্ট্রিক্ট। একটু আগেই একটা ক্লিপিংস আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো বুঝতেই পারছেন নিয়ম শৃঙ্খলা সমস্ত কিছু মেনে আপনারা যা কিছু করার তাই করবেন। কিন্তু সাধারণ মানুষ এই জিনিসটা একদম বুঝতে চাইছে না, এটা কিন্তু একটা বড় সমস্যা। আর এই রকম কিন্তু এখানে 30টা পিফা পুল আছে, যেগুলো দিয়ে ট্রান্সপোর্টেশনের সুবিধার জন্য এগুলো কিন্তু বানানো হয়েছে। এইবার পেছন দিকে হচ্ছে মেন মেলাটা, সঙ্গম এই দিকটায়, এই দিকটা আখাড়া এবং থাকার জায়গা, যে দিকটা থেকে আমরা এসছি এদিকটা, আর পেছন দিকটা হচ্ছে মেলা। চলুন মেলায় যাই, মেলায় কি কি আছে সেইটা আপনাদের কাছে তুলে ধরবো। আমাদের অবস্থা দেখুন, এতক্ষণ গায়ে জ্যাকেটটা দিয়ে মাথায় কোনো টুপি ছিল না। দিনের বেলা থেকে যখন আমরা এসেছি ততক্ষণ কিন্তু আমাদের কী হচ্ছিল অর্পিতা তোমার? তখন ভালো রোদ বেরিয়েছিল, কিন্তু এখন যত দিন যাচ্ছে মানে সূর্য অস্ত হচ্ছে তত ঠান্ডাটা যেন বেড়ে উঠছে। আর গঙ্গা এখন পাড়ে তো মানে আরো বেশি হাওয়া দিচ্ছে। মনে হচ্ছে হাওয়ার যেন চাবুক মারছে। একদম একদম। ঠান্ডা আগে কিন্তু চলি এবার। যথেষ্ট ভালো। অনেক। আগে যাই, গিয়ে দেখি কি হয়েছে না হয়েছে, মেলাটা আবার ঘুরবো। আমি এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আমার পেছনে হচ্ছে মা গঙ্গা, আর যমুনা নদী হচ্ছে ওই দিক থেকে আসছে। আগে এখান থেকে 3 কিলোমিটার হেঁটে যেতে হবে, তারপর গিয়ে কিন্তু আমরা সঙ্গম পাবো। এখানে কিন্তু অনেকেই স্নান করছেন, আপনি দেখতে পাচ্ছেন, অনেকে এখানে স্নান করছেন, অনেকে সঙ্গমে গিয়ে স্নান করছেন। তো পুরো ব্যাপারটা তুলে ধরছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই মেলা আমাদের হিন্দুদের কাছে আবেগ না ভালোবাসা না বিশ্বাস তা ঠিক আমার জানা নেই, কিন্তু একটা জিনিস দেখা যায়, আবাল বৃদ্ধ বনিতা সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে এই মেলায় অংশগ্রহণ করে।
তবে কুম্ভ মেলায় যে একটি ধর্মীয় উৎসব তাই নয়, এটি বাণিজ্য মেলা, শিক্ষা, সাধুদের ধর্মীয় বক্তব্য, সন্ন্যাসীদের সমাবেশ এবং বিনোদনের মিলন মেলাও। তীর্থযাত্রীদের বিশ্বাস, এই সময় সঙ্গমে স্নান করলে তাদের অতীত পাপের প্রায়শ্চিত্ত এবং শুদ্ধি সাধন হয়। অনেকটা রাস্তা হাঁটা হয়ে গেছে, প্রায় 7 কিলোমিটার মতো স্মার্ট ওয়াচের হিসাব অনুযায়ী। এতটা রাস্তা অনেক দিন বাদে একসঙ্গে হাঁটলাম, যদিও এটা কাজেই লাগবে, অকাজে কিছু যাবে না। কিন্তু একটু বিশ্রাম নিয়ে আবার আগের দিকে এগোচ্ছি। সঙ্গমও দেখাবো আপনাদেরকে, একটু 2-4 মিনিট রেস্ট নিই, তারপর এগোচ্ছি। কুম্ভ মেলা মানুষের কাছে ভালোবাসা, বিশ্বাস, আবেগ কোনটা বলবেন? স্বতঃস্ফূর্ত মানুষের ভিড়। এখন সন্ধেবেলা 7:10, টেম্পারেচার এই মুহূর্তে হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মধ্যে দেখুন কত মানুষ স্নান করছে। এখানে পুলিশ, সিআইএসএফ, সিআরপিএফ এর পাশাপাশি উত্তরপ্রদেশ ফায়ার সার্ভিসও অনবরত বিভিন্ন জায়গায় অ্যাক্টিভলি টহল দিয়ে যাচ্ছে। দুর্গাপুজোতে যেরকম প্যান্ডেল সাজানো হয়, ঠিক একই রকমভাবে কুম্ভ মেলায় বিভিন্ন মঠের থাকার ব্যবস্থা সাজানো হয়েছে। যদি সরকারি রেহেন বেচারাতে থাকতে না পারেন, তাহলে অবশ্যই কোনো মঠে যোগাযোগ করে তারপর কিন্তু এখানে আসবেন। একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরের দূরত্ব কিন্তু 1 কিলোমিটার হাঁটা পথ। আর টোটো নিলে এক সেক্টর থেকে অন্য সেক্টরে যাওয়ার জন্য ন্যূনতম ভাড়া 200 টাকা। এইটা হচ্ছে সেক্টর 19-এ ইসকনের থাকার জায়গা। আমি এই মুহূর্তে আছি ইসকনের কুম্ভ মেলায় যে টেন্ট হয়েছে তার সামনে। আর এখানে থাকার প্রসিডিওর আমি রিসেপশনে যেটা কথা বলে বুঝলাম, ইসকনের মেম্বার ছাড়া কিন্তু, যেমন আমি নিজে ইসকনের মেম্বার, আমরা কিন্তু থাকতে গেলে তাও ইসকনের মেম্বার হলেও আপনি কিন্তু আপনার রিজিওনাল অফিসে কথা বলে ওখান থেকে বুক করে তবে এখানে আসতে হবে, নাহলে কিন্তু আপনি থাকতে পারবেন না ইসকনে। অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টেন্ট করা আছে এবং সেই টেন্টের ভিতরে কিন্তু আপনি অ্যালটমেন্ট পাবেন। সমস্ত দিক থেকে খুব ভালো আয়োজন যতটুকু দেখলাম বাইরে থেকে, কিন্তু ওই ফাঁকা নেই, আপনাকে কথা বলে বুক করে তবে আসতে হবে। সন্ধে হতে না হতেই লঙ্গর বসে যায় রাতের খাবারের জন্য, আর লোকেদেরও ভিড় জমে যায়। কোথাও খিচুড়ি, আবার কোথাও ভাত, ডাল, তরকারি আর তার সঙ্গে হালুয়া। সারাদিন ঘোরার পর যে ব্যাপারটা বুঝলাম সেটা হচ্ছে, আপনি যদি খাবারের ব্যবস্থা নিয়ে আপনাকে কোনো চিন্তাই করতে হবে না। বিভিন্ন সময় বিভিন্ন রকম ভান্ডার আপনি পেয়ে যাবেন, সেখানে আপনি আপনার খাওয়ার আরামসে জুটে যাবে। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে থাকার জায়গা। থাকার জায়গার ব্যবস্থা না করে কিন্তু কখনোই আসবেন না। হালকা রান্না, খুব একটা মশলাপাতি নেই, কিন্তু খেতে অপূর্ব। প্রচণ্ড টায়ার্ড, অনেকটা রাস্তা সারাদিন হাঁটা হয়ে গেছে। রাতের খাবার খেতে এসেছি। রাতে আমি নিয়েছি রুটি, আলু ভাজা আর ফুলকপির তরকারি, আর অর্পিতার হচ্ছে ভাত, আলু ভাজা, ফুলকপি পাঁপড়ের তরকারি আর ডাল। যাই হোক, খাই, খেয়ে দিয়ে কাল সকালে দেখা হবে। আজকের ব্লগটায় আমাদের উদ্দেশ্য ছিল যে কতটা সহজভাবে, কতটা মাটির কাছে থেকে মানুষ কুম্ভ স্নান করে। তো চাইলেই ভালো হোটেলে থাকতে পারতাম বা কিছু ভালো টেন্টে গিয়ে থাকতে পারতাম, কিন্তু সাধারণ মানুষের জন্য কতটা কম খরচে কুম্ভ স্নান করা যেতে পারে সেই আন্দাজ দেওয়ার জন্য আজকে আমরা কিন্তু এখানে আছি। যাক, এখানে থাকার জন্য এই যে মাটিতে প্রথমে প্লাস্টিকের নেট বিছানো, তার উপরে ম্যাট্রেস, এর উপরে আমরা আজকে শোবো। তো এই থাকার জন্য দুবেলার মিল নিয়ে আমাদের খরচা পড়েছে হচ্ছে 950 টাকা করে মাথা পিছু পার ডে।
আর যেহেতু অর্পিতা স্লিপিং ব্যাগ আছে, ওর ব্ল্যাঙ্কেটের কোনো চার্জ লাগেনি, মানে 800 টাকায় নর্মাল চার্জ। ম্যাট্রেস নিলে 100 টাকা করে ম্যাট্রেস পিছু, আর গায়ে নেওয়ার কম্বল নিলে তার জন্য 100 টাকা, 150 টাকা। এই হচ্ছে মোটামুটি চার্জ। তাই দেখা হবে কাল সকালে। এখন ঘড়িতে সকাল 7:30। 70 মিটার দূরে ভিজিবিলিটি কিছু নেই। আর এইটাই হচ্ছে আমাদের আশ্রমের ক্যাম্প। আর এটাই হচ্ছে আমাদের থাকার জায়গা। এই হচ্ছে ম্যাট্রেসগুলো যেগুলো কালকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এটা হচ্ছে এখানে থাকার জায়গা। গুড মর্নিং। কুয়াশামগ্ন সকাল, আর কুয়াশামগ্ন সকাল দেখতেই পাচ্ছেন আমার মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। ঠান্ডাটা কীরকম বুঝতেই পাচ্ছেন। আর কুয়াশামগ্ন সকালে 1 কাপ চা দিয়েই আজকের ব্লগটা শুরু করছি। আমরা আসাম বঙ্গীয় সরস্বত মঠ, যেটা হচ্ছে সেক্টর 17-এ প্লট নাম্বার 3, এখানে আছি। তো এখানে আমি মহারাজের নাম্বার দিয়ে দেবো। আপনাদের যাদের থাকার ব্যবস্থার সংস্থান এখনও হয়নি, তারা মহারাজের সঙ্গে যোগাযোগ করে এখানে আসতে পারেন। কি পাস্তা? হ্যাঁ, মানে ভান্ডারাতে দিচ্ছে না, পাওয়া যাচ্ছে না, এরকম কোনো খাবার নেই। সকাল সকাল ব্রেকফাস্ট হচ্ছে পাস্তা দিয়ে। কি গো, কেমন খাচ্ছ? এত ঠান্ডায় গরম গরম পাস্তা পাওয়া যাচ্ছে। আর প্লাস হচ্ছে এখানে আসার পর যা হাঁটা, কালকে প্রায় 15 কিলোমিটার মনে হয় হাঁটলাম। 15 নয়, 16 কিলোমিটার হেঁটেছো। কিলোমিটার, অত 16 কিলোমিটার হাঁটার পর তো খিদে তো পাবেই অটোমেটিক। আর এই গরম গরম দেখে লোভ সামলাতে পেলাম না। কতদিন পর পাস্তা খাচ্ছ? 1.5 বছর। খুব টেস্টি করেছে, ভালো করেছে, দারুণ। শিমলা মির্চ, গাজর সব দিয়ে করেছে। অভাব কিছু নেই। এলাচ দেওয়া চা, আর ধোঁয়া উঠছে, মুখ থেকেও ধোঁয়া বেরোচ্ছে, চা থেকেও ধোঁয়া বেরোচ্ছে। সকালে ব্রেকফাস্টে যে শুধু এর আগে কী খেলাম, পাস্তা, এরপর কি পাচ্ছি, পোহা। ব্রেকফাস্টের নানা রকম অপশান আছে, আপনি যে অপশানটা খুঁজবেন মোটামুটি সেই অপশানটাই এখানে পেয়ে যান। সকাল সকাল বাড়িতেও এত অপশান থাকে না যা আজকে এখানে কুম্ভমেলাতে খাচ্ছি। পুরি, বাঁধাকপির তরকারি, হালুয়া, আর এখানে হচ্ছে নিমকি, এছাড়াও চা আছে। প্রথমেই আপনাদেরকে বলেছি এখানে খাওয়ার পেছনে পয়সা নষ্ট করার কোনো প্রয়োজন নেই, বিভিন্ন রকমের খাওয়ার অপশান আছে। তো চলুন এগোই সঙ্গমের দিকে। যা ঠান্ডা আর যা কুয়াশা, কি করে স্নান করব জানি না, কিন্তু করতে হবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে কুম্ভ মেলার সঙ্গমের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর দেখতে থাকবেন।